আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলি সমীক্ষা বলছে ইহুদি বসতি স্থাপনকারীরা দুর্বিষহ অবস্থায় দিন কাটাচ্ছেন। সিডিটিভ নিয়ে ঘুমাতে হচ্ছে তাদের। ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থায় আস্থাহীন ইহুদিরা বলছেন তারা উত্তরাঞ্চলের বাড়িঘরে ফিরতে চান না। পরিস্থিতি বিবেচনায় নিয়ে একটি যুদ্ধবিরতির জন্য মরিয়া ইসরায়েল। এই অবস্থায় গাজায় দখলদার সেনাদের ওপর আরও কয়েকটি ভয়াবহ হামলা চালিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। ইরান আবারও হুঁশিয়ারি দিয়েছে তেল আবিবের কবর রচনা চূড়ান্ত করছে তেহরান। আল মায়াদিনের খবরে বলা হয়েছে, গাজা যুদ্ধের 436তম দিনে দখলদার ইসরায়েলি বাহিনীর ওপর বেশ কয়েকটি ভয়াবহ হামলা চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে রোববার তাদের যোদ্ধারা রাফার পূর্বে আল জেনেইনা এলাকায় বিভিন্ন স্থানে অনুপ্রবেশ করা দখলদার বাহিনী এবং তাদের গাড়িগুলোকে লক্ষ্য করে মর্টার শেলের ঝাঁক নিক্ষেপ করেন। গাজা সিটির আল সুজাইয়ায় মার্টার আব্দুল আজিজ আল রন্তিসি মসজিদ এবং তিউনিশ স্কুলের পাশে ইসরায়েলি সামরিক যানগুলোর আগের থেকে পুঁতে রাখা 3টি এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটান। উত্তর গাজার বেইত হানুন এলাকায় আল নাদা টাওয়ারের পাশেও আগে থেকে পুঁতে রাখা তাকিব শ্রেণীর এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়ে ইসরায়েলের একটি সামরিক যান ধ্বংস করা হয়। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে এদিন উত্তর গাজার জাবালিয়ায় আল বালাদের পূর্বে অনুপ্রবেশ করা একদল ইসরায়েলি সেনাকে নির্মূল করেছেন তারা। তাছাড়া রাফার আল জেনেইনায় অবস্থান নেওয়া দখলদার বাহিনীর ওপর হামলা চালিয়েছে ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সামরিক শাখা মার্টার ওমল আল কাসাম ব্রিগেডস। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি হলেও উত্তর ইসরায়েলের বসতি স্থাপনকারীরা আগের অবস্থায় ফিরতে পারছেন না। তেল হাই একাডেমিক কলেজের বরাতে ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে উত্তর ইসরায়েলের 50% বসতি স্থাপনকারী মানসিক উত্তেজনা লাঘবকারী কিংবা ঘুমের ওষুধ নিচ্ছেন। 36% মানুষ মানসিক থেরাপি গ্রহণ করছেন এবং 33% বলছেন তারা বাড়িঘরে ফিরতে চান না। সমীক্ষা থেকে সম্প্রচার মাধ্যমটি এমন উপসংহারে পৌঁছেছে যে বসতি স্থাপনকারীরা ইসরায়েলি বাহিনীর দেওয়া আশ্বাসে আস্থা রাখতে পারছেন না। এই কারণে এ পর্যন্ত অনেক কম লোকই তাদের বাসস্থানে ফিরে গেছেন। 8 মাস আগে যে সমীক্ষা চালানো হয়েছিল তাতে 13% বসতি স্থাপনকারী বলেছিলেন যে তারা ঘরে ফেরাকে নিরাপদ মনে করছেন না। সর্বশেষ সমীক্ষায় সেই সংখ্যা আরও 20% বেড়েছে। সম্প্রচার মাধ্যমটি জানিয়েছে যেসব বসতি স্থাপনকারীকে উত্তরাঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়নি তারা বলেছেন তাদের অর্থনৈতিক অবস্থা বাস্তুচ্যুতদের চেয়েও খারাপ। তাছাড়া 50% মানুষের টেনশন কিংবা ঘুমের ওষুধ নেওয়া এবং 36% মানুষের মানসিক থেরাপি গ্রহণকে খুবই উদ্বেগজনক বলে বিশেষজ্ঞদের বরাতে জানিয়েছে চ্যানেল 12। এদিকে নেতানিয়াহুর বিচারিক সংস্কারের অশুভ পদক্ষেপ নিয়ে ইসরায়েল এখন উত্তপ্ত। ইসরায়েলে গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে বলে সতর্ক করেছে স্টেট ক্যাম্প পার্টির নেতা এবং ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা সদস্য বেনি গান্স। চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন শত্রুদের বিরুদ্ধে চলা যুদ্ধ এখন গৃহযুদ্ধের দিকে মোড় নিয়েছে। নেতানিয়াহুর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরকে জুডিশিয়াল কু নিয়ে আজেবাজে মন্তব্য করা থেকে দূরে রাখুন। আমরা নিজেদের মধ্যে বিভাজনে জড়ানোর জন্য যুদ্ধ করিনি। আপনি যদি এই সব তৎপরতাকে আশ্রয় দেন তাহলে গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। মনে হচ্ছে এই বিপর্যয় এখন সময়ের ব্যাপার মাত্র। এর আগে ইসরায়েলের সাবেক স্টেট অ্যাটর্নি মোশে লাডর বলেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী যদি তার বিতর্কিত বিচারিক সংস্কার কার্যকর করেন তাহলে পাইলটদের উচিত যুদ্ধ বিমান চালানো থেকে বিরত থাকা। তিনি বলেন যে সরকার আক্রমণাত্মকভাবে এই এজেন্ডাকে চাপিয়ে দেওয়ার মতো ভণ্ডামি করছে তার বিরুদ্ধে জনগণের পাশে দাঁড়ানোর বাধ্যবাধকতা রয়েছে পাইলটদের, কারণ বিতর্কিত বিচারিক সংস্কার কার্যকর হলে এই সরকার স্বৈরাচারে পরিণত হবে। লেজর বলেন পাইলটদের বলা উচিত তুমি স্বৈরশাসকে পরিণত হচ্ছ, সুতরাং আমরা তোমার যুদ্ধ বিমান ওড়াবো না। গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধ চালানোর দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুদণ্ড ঘোষণা করা অসম্ভব ব্যাপার নয় বলে মন্তব্য করেছেন ইরানের অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। তিনি রোববার তেহরানে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমার দৃষ্টিতে এটি কোনো অসম্ভব ব্যাপার নয়, চেষ্টা চালালে তা করা সম্ভব। সাক্ষাৎকারে ইসরায়েলি কর্মকর্তাদের অপরাধযোগ্য তদন্ত করার মতো নিরপেক্ষ আদালতের অভাবের কথা তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তা একটি বিচারিক কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করার ন্যূনতম পদক্ষেপ। তাহলে নেতানিয়াহুর বিরুদ্ধে কোন আদালত কিভাবে মৃত্যুদণ্ড জারি করতে পারে এমন প্রশ্নের উত্তরে উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনের সমর্থক ও ইসরায়েলি অপরাধযজ্ঞের বিরোধী 2-3টি দেশ একত্রিত হয়ে যৌথ আদালত গঠন করতে পারে এবং সেখান থেকে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া সম্ভব। তবে তিনি বলেন সেই রায় বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে আলোচনা করা যেতে পারে।
সিএনএন জানিয়েছে আয়ারল্যান্ডের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। এই সম্পর্কের জেরে দেশটির রাজধানী ডাবলিনে দূতাবাস বন্ধ করার ঘোষণা দিতে বাধ্য হয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে আসা গণহত্যার অভিযোগকে দৃঢ়ভাবে সমর্থন দিয়েছিল আয়ারল্যান্ড। ইউরোপের অল্প কয়েকটি দেশের একটি আয়ারল্যান্ড যারা ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। গত বছর স্পেন ও নরওয়ের সঙ্গে নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতার স্বীকৃতি দেয় দেশটি। এরপর গত সপ্তাহে পার্লামেন্টে ভোটের মাধ্যমে আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে উত্থাপিত গণহত্যার অভিযোগকেও সমর্থন দেয় আয়ারল্যান্ড। এসব কারণে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক অবনতি ঘটে। আল জাজিরা জানিয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৪টি হামলা হয়েছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া স্কুলগুলোতে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ৭ অক্টোবর হামলা শুরুর পর এ পর্যন্ত অন্তত ৪৪,৯৭৬ ফিলিস্তিনি নিহত হন, যাদের অধিকাংশই শিশু ও নারী। এদিকে সিরিয়ায় বাশার আল আসাদের পতনের সুযোগে দেশটির কিছু ভূমি দখলে নেওয়ার পর রোববার অধিকৃত গোলান মালভূমিতে ইহুদি বসতি স্থাপনকারীর সংখ্যা দ্বিগুণ করা হবে বলে জানিয়েছে ইসরায়েল সরকার। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে। রোববার এক অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, ইরানের সামরিক উপদেষ্টারা সিরীয় নাগরিকদের মর্যাদা রক্ষার জন্য সিরিয়ায় গিয়েছিলেন, কোনো ভূমি দখল বা উচ্চাভিলাষী স্বার্থ উদ্ধারের জন্য নয়। তিনি বলেন, সিরিয়ায় ইরানের উপদেষ্টাদের উপস্থিতির সময় দেশটির জনগণ একটি মর্যাদাপূর্ণ জীবনযাপন করেছিল। সালামি দামেস্ক এবং কুনেইত্রা অঞ্চলের কাছাকাছি ইসরায়েলি পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এসব এলাকায় ইহুদিদের বাড়তি উপস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। ইসরায়েলকে এই অপকর্মের জন্য চরম মূল্য দিতে হবে, তবে এই জন্য কিছুটা সময় লাগবে। বাশার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ায় বেপরোয়া বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুধু বিমান হামলাই নয়, সীমান্তবর্তী বেশ কিছু এলাকাও দখলে নেওয়ার চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী। সালামি বলেন, ক্ষুধার্ত নেকড়ের মতো ইসরায়েল সিরিয়াকে ছিঁড়ে টুকরো টুকরো করতে চাইছে। আমাদের দৃঢ়ভাবে দাঁড়াতে হবে এবং চূড়ান্ত পরিণতিকে সিরিয়া বিদেশি দখলদারিত্ব থেকে অবশ্যই মুক্ত হবে। পরিবর্তিত সিরিয়ায় বেশ ভালো অবস্থানে আছে তুরস্ক। দেশটির নতুন প্রশাসনকে আরও বেশি সহযোগিতা করতে নিজেদের প্রস্তুতি ঘোষণা করেছে তুরস্ক। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের বলেছেন, সিরিয়ার পক্ষ থেকে অনুরোধ করা হলে দেশটিকে সামরিক প্রশিক্ষণ দেবে আঙ্কারা। রোববার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিজেকে গঠনমূলক হিসেবে প্রমাণ করার জন্য সিরিয়ার নতুন সরকারকে সুযোগ দিতে হবে। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী বলেন, সিরিয়ার নতুন প্রশাসন তাদের প্রথম বিবৃতিতে ঘোষণা করেছে তারা সকল সরকারি প্রতিষ্ঠান এবং জাতিসংঘ সহ সকল আন্তর্জাতিক সংস্থাকে সম্মান জানাবে। কাজেই নতুন প্রশাসন এখন কি করে তা দেখার জন্য তাদেরকে সুযোগ দেওয়া উচিত। তুরস্ক সিরিয়ার সঙ্গে সামরিক সহযোগিতার বিষয়টি বিবেচনা করছে কিনা এমন প্রশ্নের উত্তরে গুলের বলেন, বিশ্বের বহু দেশের সঙ্গে তুরস্কের এই ধরনের সহযোগিতা রয়েছে এবং দামেস্কের নতুন প্রশাসন একই রকম অনুরোধ করলে আঙ্কারা তা বিবেচনা করবে। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, এই মুহূর্তে আঙ্কারার প্রধান অগ্রাধিকার হচ্ছে সিরিয়ার কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজিকে নির্মূল করা। তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকের সঙ্গে ওয়াইপিজির যোগসাজশ রয়েছে জানিয়ে গুলের বলেন, বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। তিনি পরিষ্কার করে বলেন, সিরিয়ায় পিকেকে ও ওয়াইপিজি সন্ত্রাসীদের আজ হোক অথবা কাল নির্মূল করা হবেই। সিরিয়ার নতুন প্রশাসন এবং আমরা উভয়ই এটা চাই। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রনীতিতে বদল আনা দরকার বলে মনে করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রোববার দিল্লিতে ইন্ডিয়াস ওয়ার্ল্ড নামে আন্তর্জাতিক নীতি বিষয়ক একটি অনুষ্ঠানে সাময়িকীর উদ্বোধনীতে তিনি বলেন, আমাদের পররাষ্ট্রনীতি পরিবর্তন হওয়া প্রয়োজন। আমরা যখন পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনার কথা বলি, যখন নেহরু পরবর্তী পররাষ্ট্রনীতি গঠনের কথা হয়, তখন এইসব পরিবর্তনকে রাজনৈতিক হামলা হিসেবে দেখা উচিত নয়। তিনি বলেন, বৃহৎ পরিসরে চিন্তা করা, দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা এবং আধুনিক মানসিকতা নিয়ে ভাবাই আমাদের ভবিষ্যতের পররাষ্ট্রনীতি হওয়া উচিত বলে আমি মনে করি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিভিন্ন কারণে আমরা এতদিন গুটিয়ে থাকা পররাষ্ট্রনীতি অনুসরণ করতাম, সেই দিন আর নেই। এই গুটিয়ে থাকা পররাষ্ট্রনীতির কারণে ভারত বিভিন্ন দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে মনে করেন দেশটির বিশ্লেষকরা। ধারণা করা হচ্ছে, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ায় বন্ধুহীন হয়ে পড়া ভারত তার একগুঁয়ে পররাষ্ট্রনীতি থেকে সরে আসার সক্রিয়ভাবে বিবেচনা করছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।